হ্যাঁ, একদমই ঠিক। ওটা মানে 1লা জানুয়ারি 2024 থেকে সেটা লাগু হবে। এর আগে 46% ছিল, এই 4% ধরে পড়ে সেটা 50% হলো। এটা যেমন বর্তমানে চাকরিরতরা পাবেন, ঠিক একই রকম ভাবে যারা পেনশনার আছে তারাও পাবেন, এবং তারই সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করেন, অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী সহ মিনিমাম যে ওয়েজ, সেটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। মানে আপনি আপনি বলছেন যে 1লা জানুয়ারি 2024 থেকে ইমপ্লিমেন্টেড হলো? একদমই তাই, 1লা জানুয়ারি আচ্ছা, 2024 প্রথম থেকে এটা প্রথম ইমপ্লিমেন্টেড প্রশ্ন হলো। তাহলে এই পশ্চিমবঙ্গের সঙ্গে তফাৎটা কোথায় গিয়ে দাঁড়ালো অ্যাজ অন ডেট? আপনার সাথে যখন এখন আমি কথা বলছি তখন তফাৎটা দাঁড়ালো ঠিক 40%, অর্থাৎ 40% আমরা পিছিয়ে থাকলাম। এটা শুধু কেন্দ্রের সাথে নয়, এটা আরো অন্যান্য রাজ্যের সাথেও, যেখানে প্রতি মুহূর্তে প্রমাণ করার চেষ্টা চলে যে গোটা ভারতবর্ষেই নাকি শ্রমিক বিরোধী, মানুষের বিরোধী, স্বার্থ বিরোধী সরকার রয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গেই হচ্ছে মানুষের দরদি এবং মানে মমতা মাখানো একটা সরকার, সেখানে নিয়মিত মানুষকে বাঁচার অধিকার পরিবেশন করে যাচ্ছে। তিনি তার রাজ্যের কর্মচারীদের শ্রমের মূল্যটাকে 40% হারে কম দিচ্ছেন প্রতিদিন। হুম। একটা কথা বলুন তো, পশ্চিমবঙ্গ সরকার আমি যতদূর জানি যে 4% ডিএটা বাড়িয়েছে সেটা 1লা মে থেকে, হুম, তাই তো? একদম। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার 1লা জানুয়ারি 2024, অর্থাৎ ব্যাকলগ, মানে আমি মার্চ মাস এখন ধরলে গত 2 মাস আগে থেকে টাকাটা শেষ পর্যন্ত তারা দিচ্ছেন। সেখানে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন মিটে গেলে 1লা মে দেবেন, অর্থাৎ এখন থেকে আরো 2-3 মাস বাদে। মানে তখন ওই 4%-এর তফাৎটা কমে 36% হবে, তাই তো? আমি যদি ভুল না বলি। না, এটা অঙ্কের হিসেবে কিন্তু তা নয়। অঙ্কের হিসেবে এটা মজাটা হচ্ছে, এই যে হ্যাঁ, 4%টা দিল, হ্যাঁ। এই 4%টা কিন্তু এখনকার পাওনা, মানে এই 1/1/2000, মানে এই মানে ডিসেম্বর থেকে জানুয়ারি, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যতটা মূল্য বৃদ্ধি হয়েছে, সেই মানে জানুয়ারি, জুলাই, পয়লা জুলাই 2000 থেকে যে মানে যে মূল্যবৃদ্ধির জন্য যে ক্ষতিটা কর্মচারীদের হয়েছে, সেইটাকে পুষিয়ে দেওয়ার জন্য 1লা জানুয়ারি 2024 থেকে দেওয়া হলো। আর আমরা যেটা পেয়েছি, সেটা কোন সময়কার মূল্যবৃদ্ধির ক্ষতি পোষানোর জন্য 4% দেওয়া হয়েছে, সেটা যেমন রাজ্য সরকারও জানে না, সেটা আমরাও জানি না। অর্থাৎ তফাৎটা কিন্তু 1লা মেতে গিয়েও আরো 36% থাকবে। আমি বোধহয় মানে এটা বোঝাতে পারলাম কিনা জানি না। না, ঠিক আছে, মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের তফাৎটা আদতে থাকছে 36%, তাই তো? একদমই তাই। আমার একটা কথা, স্পেসিফিক প্রশ্ন বারবার মনে হয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো যদি পারে, এমনকি কেন্দ্রীয় সরকারও সব কাজ করেও যদি পারে, তাহলে এই রাজ্য সরকার পারে না কেন? সেটার গোড়ার কথাটা যদি বলতে যান, তাহলে এটা একটা মানে সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায় যে কারণের জন্য আমাদের রাজ্যের প্রত্যেকটা ছেলে মেয়েকে এখন পরিযায়ী হয়ে বাঁচতে হচ্ছে, যুবকদেরকে। প্রত্যেকটা সাধারণ বাড়ির ছেলে মেয়েকে, মানে তিনি শিক্ষিত হন বা তিনি অশিক্ষিত হন, তিনি মানে স্কিল লেবার হন বা আনস্কিল লেবার হন, তিনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, তাদের প্রত্যেকের গন্তব্য যেমন রাজ্যের বাইরে এখন নির্দিষ্ট পরিযায়ী হিসেবে বাঁচা। হুম, এটা হচ্ছে ফল। হুম। আর তার কারণটা হচ্ছে এই সরকারের সঠিক শ্রমের মূল্য দেওয়ার যে মানে মানসিকতাহীনতা, সেটা হচ্ছে কারণ। আর ফলটা হচ্ছে এটা যে গোটা পশ্চিমবঙ্গের বাঙালি জাতিটাকে আজকে পরিযায়ী হয়ে বাঁচতে হচ্ছে। এ রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী মানসিকতার এ রাজ্যের মুখ- মানসিকতার তফাৎ। এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা প্রায়ই বলেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, যে কেন্দ্র দিচ্ছে না তাই আমরা দিতে পারছি না। এই যুক্তি কি আদৌ গ্রহণযোগ্য? একটু ব্যাখ্যা করবেন? একদমই নয়, কারণ স্থায়ী কর্মচারীদের বেতন খাতের জন্য কেন্দ্র সরকার পয়সা দেয়, বেতনের একটা অংশ দেয়। সেটা অর্থ কমিশন এবং গ্রান্ট ইন এড খাতে দেওয়া হয়। এবার সেখানে যে হিসেব পেশ করা হয়, তার অনুপাতে কেন্দ্রের যে ভাগ, সেই ভাগটা কিন্তু নিয়মিতভাবে যে রাজ্য সরকার পাচ্ছে, সেটা আমাদের সাথে বৈঠকে মুখ্য সচিব নিজেও স্বীকার করেছিলেন। যে প্রকল্পগুলোতে বাকি আছে, সেখানে দুর্নীতির অভিযোগ আছে বলেই কেন্দ্র সেখানে টাকা আটকে রেখেছে। তাও কত টাকা আটকে রেখেছে সেটা কেউ কিন্তু জানে না, না কেন্দ্র জানে, না রাজ্যের মানুষ জানেন। জানেন শুধুমাত্র উনি। যেখানে প্রতিদিনই এই অঙ্কটার হেরফের হতে থাকে। কোনোদিন 1,08,000, কোনোদিন 98,000 কোটি, কোনোদিন 1,15,000 কোটি, মানে এর কোনো স্থিরতা নেই। সুতরাং তার সাথে কর্মচারীদের ডিএর যেমন কোনো সম্পর্ক নেই, তার সাথে স্থায়ী পদে নিয়োগের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণরূপেই মানে
তার সরকারের ব্যর্থতা এবং অনিচ্ছা যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে, কারণ সরকারি মানে দপ্তরগুলোতে স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগের কোনো মানসিকতাই সরকার তৈরি করতে পারেনি এবং কোনো মানে মানসিকতা তৈরি করতে পারেনি যাতে করে কর্মচারীরা নিয়মিতভাবে মূল্যবৃদ্ধিজনিত যে ক্ষতি সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিএটাও পান। এই পরিস্থিতিতে তাহলে আপনারা কোন পথে? আপনাদের তো আন্দোলন আরো দীর্ঘতর করতে হবে মনে হচ্ছে, যা পরিবেশ বা যা পরিস্থিতি। মানে হ্যাঁ, আন্দোলন তো চলছে, আন্দোলনটা দীর্ঘস্থায়ী হচ্ছে সেটাও আমরা জানি, কারণ আমরা পুরো সিস্টেমটার বদল চাইছি। এখন সামনে লোকসভা ভোটের সময় আমরা অন্য পদ্ধতি নিচ্ছি যে আমরা হয়তো ডিএ মামলার মধ্যে সংযুক্ত হব, আমরা ওটা একটা চেষ্টা চলছে। আরেকটা চেষ্টা আমরা চালাচ্ছি, সেটা হলো যে মানুষের ভোট যেন লুট করতে না পারে এই সরকার বা কোনো রাজনৈতিক দলই, এবং তার সাথে ভোটের পরে আমরা তীব্রতর আন্দোলন আমরা মানে করার জন্য এই সময়টাকে কাজে লাগাবো।